এবং আমার সৌভাগ্য হয়েছে আরেকজন অতিথি পেয়েছি আমি কানাডা থেকে, তিনি যুক্ত হয়েছেন ইমতিয়াজ মির্জা। তিনি সফটওয়্যার ডেভেলপার এবং অ্যাক্টিভিস্ট, এবং তিনিও রাজনীতির বিশ্লেষণ করেন তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং তার যে আলোচনা সমালোচনা তার মাধ্যমে। আমরা মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে দানুপুর চৌধুরী শোর বিশেষ আয়োজন। ডক্টর সিজান মাহমুদকে আমি নিয়মিত পাই আমার অনুষ্ঠানে, সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ইমতিয়াজ মির্জা আজকে প্রথম এসেছেন, সে কারণে আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা, যেহেতু আপনি সময় দিচ্ছেন। আজকে আমরা যে মূল থিমটি নিয়েছি এই অনুষ্ঠানের, সেটি হচ্ছে রক্তাক্ত গোপালগঞ্জ, কিন্তু কে হারলো কে জিতলো। আমরা সব সময় বলি সাধারণ মানুষ সব সময় পরাজিত হয় যে কোনো রণক্ষেত্র থেকে। তো সেই কারণেই আজকে আমরা যারা প্রবাসে আছি, কাছে আমাদের হৃদয়, কাছে আমাদের মন, এবং সেই সাথে মনে হচ্ছে হেরে যাচ্ছে কি বাংলাদেশ কিনা। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমি একটু। ডক্টর সিজান মাহমুদ, আপনার দৃষ্টিতে গোপালগঞ্জের ঘটনা প্রবাহ আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তারপর আমি ইমতিয়াজ মির্জা আপনার কাছে আসছি। না, গোপালগঞ্জের বিষয়টি সার্বিক অর্থেই বেদনাদায়ক। প্রথমত আমরা একটা পরিবর্তনের কথা বলে সবকিছু শুরু করলাম। আমরা গত 15 বছরের নানান অসঙ্গতি বিষয় নিয়ে আলোচনা করে, বৈষম্য এসবের আলোচনা করে, আন্দোলন করে একটা পরিবর্তনের দিকে যাচ্ছি। আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব, এরকম একটি প্রতিশ্রুতি। এই কথাগুলো কিন্তু এসেছে বর্তমান যারা অন্তর্বর্তী আছে তাদের মুখ থেকেই সবচেয়ে বেশি, যে আমরা সমস্ত কিছু পরিবর্তনের দিকে যাচ্ছি। তাহলে পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে সেটা গত এই 1 বছর সময় তো কম না। এই 1 বছরে কিন্তু প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে আমরা যে বৈষম্য দূর করতে চাচ্ছি সেই বৈষম্যই যদি আবার তৈরি হয়। আমরা যে দুর্নীতি দূর করতে চাচ্ছি সেই দুর্নীতিই যদি আবার তৈরি হয়। আমরা পলিটিক্যাল কি বলবো, অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক এবং পদ্ধতিগুলো চলমান থাকুক সেটার পক্ষে। কিন্তু সেটারও যদি আমরা বিপক্ষে কাজ করতে থাকি, আজকে গোপালগঞ্জ একটি ঐতিহাসিক, আমি বলবো সিম্বলিক একটা জায়গা। গোপালগঞ্জ শুধু কিন্তু গোপালগঞ্জ না, যে একটা আমার বাড়ি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে গিয়ে আজকে একটা মিছিল হলো বা একটা গণ কি বলবো সমাবেশ হলো, ব্যাপারটা কিন্তু তা না। গোপালগঞ্জে যাওয়াটার সাথে একটা রাজনৈতিক সিম্বলিজমও জড়িত আছে। এই অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই, আমি যেটা এমনকি সে আন্দোলনের সময় থেকে বলে আসছিলাম, যে জিনিসটা নিয়ে আমার সবচেয়ে বড় আপত্তি এবং বড় কি বলবো, যদি কে হারলো বলি, জনগণ হারলো, দেশ হারে যখন আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, যখন আমাদের স্বাধীনতার সিম্বলের উপরে আঘাত হয়, ওই জায়গাটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না, পারি না। এবং সেটাই আমার দৃষ্টিকোণ থেকে, যে এটি একটি উস্কানিমূলক, এটি একটি অভিসন্ধিমূলক রীতিমতো গণহত্যা হয়ে গেল। আমি একটু ইমতিয়াজ মির্জা আপনার কাছে একটু অন্যভাবে প্রশ্নটি করতে চাই। অবশ্যই গণতান্ত্রিক অধিকার হিসেবে আমার যে কোনো জায়গায় সভা সমাবেশ করার অধিকার আছে, এটি গণতান্ত্রিক চর্চার একটি অংশ। জুলাই পদযাত্রা সব জায়গায় সমাবেশ হলো এই নামে, আর গোপালগঞ্জে লং টু মার্চ গোপালগঞ্জ এই নামে হওয়ার কারণটি কি? মানে আমি একটু জানতে চাই, আমরা যারা প্রবাসে আছি, মানে এটি আপনার কি মনে হলো? আপনি আপনাদের সাথে শো করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। হোস্ট, আসসালামু আলাইকুম দর্শকদের সবাইকে। আমি প্রথমেই বলতে চাই যে উস্কানিমূলক যে কথাগুলো আপনি বললেন এটা 100% সত্য। এই এনসিপির যে লিডার তারা খুব সুন্দর পদযাত্রা করতেছিল এবং সেগুলা আপনার ভারতের রাহুল গান্ধী অনুসরণে যে পদযাত্রা ছিল সেটা তাদের পার্টির জন্য অত্যন্ত ভালো ছিল। তারা ইয়াং পার্টি, তাদের এরকম পপুলারিটির জন্য তাদের আমরা দেখছি তারা কিছুটা যখন ইনিশিয়ালি তারা যখন মানে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, দে আর লাভড বাই এভরিবডি, মানে দেশের মধ্যে সবচেয়ে হিরো ছিল।
কিন্তু ধীরে ধীরে তাদের কার্যক্রমের কারণে, বিভিন্ন কার্যক্রমের কারণে তারা সেই পপুলারিটি লুজ করতেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আছে। তারপর সেই অভিযোগগুলো তারপরও দেশের মানুষ তাদেরকে একটা ভালোবাসা দিয়ে তাদেরকে ঘিরে রাখছিল। তাদের আমরা চাইতেছিলাম যে ইট কুড বি আওয়ার সেকেন্ড একটা পার্টি, যে সেন্ট্রাল লেফট পার্টি হবে বাংলাদেশকে, এবং একটা শক্তিশালী বিরোধী দল হবে, অথবা যদি তারা ভোটে জিতে আসে তারা হয়তো সরকার চালাতে পারে। তো বর্তমানে তারা ডিফেক্টো সরকারে আছে, তাদের 3 জন সহযোগী আছেন তাদের ইসের ভিতরে, সরি 2 জন সহযোগী আছেন এখন। তো এই সরকারের এই এনসিপির যে অবস্থা ছিল, তাদের জনপ্রিয়তা ছিল তলানির মধ্যে। আমরা দেখছি তাদের ইগুলোতে লোক হতো না, তো জনসভাগুলোতে সেটা নিয়ে তাদের প্রচন্ড ধরনের একটা হতাশা কাজ করতেছিল। তো যাই হোক, ওই পদযাত্রাতে অনেক সুন্দর আমরা দেখছি তারা পপুলারিটি গেইন করতেছিল। যে পজিটিভ রাজনীতি, সেই রাজনীতি অন্যদেরকে অ্যাটাক না করে, বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান না দিয়ে, মানে একটা উস্কানিমূলক একটা ব্যবস্থা না করে তারা পজিটিভ একটা দিকে যেতেছিল। কিন্তু রোড টু গোপাল, মার্চ টু গোপালগঞ্জ, এটা একটা জাস্ট একটা যুদ্ধের হুমকির মতো দেখা গেছে। এবং এটা, আমি যদিও একজন আওয়ামী বিরোধী মানুষ এবং আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর ধরে লড়াই করছি, এবং কঠোরভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে 5,500 মানুষকে খুন করে খুনি হাসিনা যে পালাই গেছে, এদের বিরুদ্ধে আমরা দীর্ঘ সংগ্রাম করছি। তারপরও আমরা এটা কখনো চাই না। দেখেন, একটা মানুষের জীবন অত্যন্ত মানে দামি, সেটা যেই হোক, এটা আওয়ামী লীগ হোক অথবা বৈষম্য বিরোধী হোক অথবা বাংলাদেশের, সবাই বাংলাদেশের সন্তান। একজন রাজাকার বলেন বা জামাত বলেন, সেও বাংলাদেশের সন্তান। একজন আওয়ামী লীগ, সেও বাংলাদেশের সন্তান। এই যে আজকে 4 জনকে মারা হলো, একদম অহেতুক। আমি বলবো যে মানে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। তারা যদি ওখানে না যেত, কিছুই হতো না। এবং তারপরও তারা যাইতেই পারতো, এটা যা সমাবেশ করতেই পারে, তাদের এটা অধিকার। বিভিন্ন দেশের একটা জায়গায় তারা মানে যাবে। কিন্তু যেই কথাগুলা বলা হয়েছে সেগুলা মানে অত্যন্ত নোংরা এবং আপত্তিকর। এবং যেমন শেখ মুজিবুর রহমানের কবরকে ডেসিক্রেট করার জন্য কিছু উস্কানি আমরা দেখছি। এগুলা কখনোই আমরা মানে আশা করিনি। দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু এই আওয়ামী লীগের নেতারা প্রায়ই বলতো যে জিয়াউর রহমানের মাজার তুলে মানে তার হাড়গোড় অন্যখানে চলে মানে ফালাই দিবে, এরকম বিভিন্ন ধরনের নোংরা কথা বলতো। এবং এটা কিন্তু মানুষকে হার্ট করতো, কারণ একটা মৃত মানুষ এবং দেশের জাতীয় নেতা, মুক্তিযোদ্ধা, এদেরকে নিয়ে কথা বলা। একইভাবে শেখ মুজিবুর রহমান অনেকেরই একজন মানে জাতীয় নেতা, আমাদের ফাউন্ডিং ফাদার্স এর একজন। তো ওনারকে নিয়ে যদি এসব কথা বলে স্বাভাবিকভাবে, এবং গোপালগঞ্জে, এটা তো তাদের গায়ে লাগবে এবং তাদের মানে আমি এটা ফিল করতে পারি। তো যাই হোক, এটা সম্পূর্ণ উস্কানিমূলক একটা ঘটনা ছিল। এটা তারা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারতো, যাওয়ার কোনো দরকারই ছিল না। এবং এটা তাদেরকে প্রশ্ন করতে হবে তারা কোন ধরনের রাজনীতি করতে আসছে। এই যে মানুষগুলো যে মারা গেল, 4 জন মানুষকে, মানে আমি এক্ষেত্রে ছোট্ট একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। এই 4 জন নিহতের মৃত্যুর জন্য আপনি কাকে দায়ী করবেন, কিংবা দায়ভার ঠিক আমি কার দায় উপরে দিব বর্তাবে? এনসিপি লিডারশিপকে এবং ইন্টারিম গভর্নমেন্ট তো অবশ্যই, কারণ তারা আসলে একটা ব্যর্থ সরকার। তো তারা কোনো আইন শৃঙ্খলা, তাদের উচিত একটা নির্বাচন দিয়ে অতি সত্বর মানে ক্ষমতা থেকে চলে যাওয়া। বাট সামহাউ তাদের ভিতরে কিছু লোভী মানুষের কারণে তারা এখন ক্ষমতা ধরে রাখছে। দেশে এখন স্থিতিশীলতা দরকার। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর আপনারা জানেন $238 বিলিয়ন তারা লুট করে নিয়ে গেছে। এই অর্থনীতিকে আপনাকে দাঁড় করাতে হবে। একটা নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আসলে সবাই, এটা শুধু মানে ধরেন গোপালগঞ্জ না, সারা বাংলাদেশের মানুষ একটা সবাই চাইতেছে যে এরকম নির্বাচন হোক। কিন্তু এই এই যে কিছু কিছু আজে বাজে মানুষ এবং তাদের লোভের কারণে এই নির্বাচনটা হইতে পারতেছে না। এবং আমি সম্পূর্ণভাবে আপনার প্রশ্নের উত্তর বলবো যে এনসিপি লিডারশিপ এটার জন্য দায়ী। তাদের বোঝা উচিত ছিল তাদের শো ডাউন এবং তাদের এই মানে টন্টিং যাকে বলে, এরা তো বয়সে অত্যন্ত ছোট, ধরেন কত আপনার 25 থেকে 30-এর মধ্যে তাদের বয়স। তারা মানে রাজনীতির দূরে থাক, তারা একটা অফিসও হোল্ড করে নাই, মাত্র পাস করছে অথবা এইরকম। এদের চিন্তা ভাবনা
মানে এখনো ম্যাচিওর হয় নাই, এরা কি চিন্তা করে আমি আমি আমার কিছুই মানে আমার মাথায় আসে না। এবং আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, এদেরকে সামনে রেখা কিছু কিছু বাজে অ্যাক্টর যারা এদেরকে বুদ্ধি দিতেছে, আমরা তাদেরকে চিনি ভালো করেই, তো এই লোকগুলা এদেরকে উস্কাই দিতেছে এবং বেসিক্যালি ক্ষতি হইতেছে এই ছেলেগুলার, এবং দেশের মানে বড় ক্ষতি হয়ে যেতেছে। আমরা একটা স্টেবিলিটির দিকে আগাইতে চেয়েছিলাম, বাট এখন এই ধরনের ধরেন মানে স্টেবিলিটিটা আগানো, স্থিতিশীলতা আগানো কোন সময়টিকে আপনি বলছেন যে আমরা স্থিতিশীলতার দিকে যাচ্ছিলাম, সেই সময়টির টাইম ফ্রেম যদি আপনার কাছে জিজ্ঞেস করি কোন সময়টি বলবেন? না, স্টেবিলিটি বলতে ধরেন স্টেবিলিটি মানে কি, রাজনৈতিক অস্থিরতা যদি না হয়, যদি ধরেন বাংলাদেশে একের না, পর এক আমি সেই সরকার, টাইম ফ্রেমটি জানতে চাচ্ছিলাম। মির্জা, আপনি বলছিলেন আমরা স্থিতিশীলতার দিকে যাচ্ছিলাম, তারপর আমি সেই টাইম ফ্রেমটি জানতে চাচ্ছি যে মানে আপনি কোনটা কোন নির্বাচনের টাইম সময়টিকে টাইম ফ্রেম? কোন সময়টিকে আপনি স্থিতিশীলতার কথা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। মানে আপনি বলছিলেন যে আমরা একটি স্থিতিশীলতার দিকে যাচ্ছিলাম, হ্যাঁ, রাজনৈতিক হ্যাঁ, স্থিতিশীলতা। আমি সেই টাইম ফ্রেমটি জানতে মানে চাচ্ছিলাম যে আপনি কোন সময়। স্থিতিশীলতার দিকে সত্যি কথা বলতে আমরা তো জাস্ট আগস্টের 5 তারিখের পর থেকে আচ্ছা, আপনার একের পর এক শুধু দেখলাম যে অস্থিরতাই চলতেছে। আচ্ছা। দেশের মানুষ খুবই মানে হতাশ, এবং আমরা পার্সোনালিও হতাশ কিছুটা। কারণ হুম, হুম, হচ্ছে হুম। যে প্রতিদিন একটা করে নতুন ইস্যু, নতুন ফায়ার ফাইটিং, নতুন এগুলা কেউ চায় না। আমরা তো চাইতেছিলাম শেখ হাসিনা যাওয়ার পরে, এই ফ্যাসিবাদ সরকার যাওয়ার পরে একটা মানে একটা ভালো একটা সরকার আসবে, এবং কিন্তু এই মব জাস্টিস, তারপর বিভিন্ন কারণে আমি বুঝতে পারছি আপনি কি বলতেছিলেন, হুম, যে স্থিতিশীলতা আসলে আমরা পাই নাই। কিন্তু সেই দিকে যদি আমরা ধরেন যদি বলি যে নির্বাচনের তারিখ ঘোষণার পরে যদি একটা স্থিতিশীলতা আইসে থাকে, সেটাও তো নষ্ট হয়ে গেল এখন। আচ্ছা। আম, তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম, এটা তো সবাই আপনারা জানেন যে কি কি ঘটছে কি, কি এর ঘটছে? মধ্যে। আমি আসবো। হুম, এক, এক করে আপনাকেও প্রশ্ন করব। আমি একটু ডক্টর সেজান মাহমুদ আপনার কাছে আবার একটু যেতে চাই। আমি একটু সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনার কাছে জানতে চাই। আপনার একটি পোস্ট দেখছিলাম আমি, সেনাবাহিনীর একটি ভিডিও। যে ভিডিওটি সত্যি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আ একটু ডক্টর সেজান মাহমুদ, আজকে আপনার সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনার কাছে যদি বিশ্লেষণটি আমি একটু জানতে আমি চাই। যেহেতু আমার কি বলবো, আজকের অনুষ্ঠানের আম সঙ্গী তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং তিনি বলেছেন যে তিনি আওয়ামী বিরোধী। তো আমিও প্রয়োজন বোধ করছি দর্শক এবং শ্রোতা এবং একই সঙ্গে সহকর্মী হিসাবে একসাথে স্ক্রিনে থাকার কারণে, যে আমি কোনো রাজনৈতিক দলের কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে না। আমি হলো মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে। আমি আওয়ামী লীগের দুর্নীতির সমালোচনা যেমন করেছি, আ আওয়ামী লীগের গত ১৫ বছর সময়ে তাদের আম বিভিন্ন রাজনৈতিক হত্যা, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে লিখেছি। আ সাংঘাতিকভাবে লিখেছি। এমনকি আপনাদের মতো বহু রাজনৈতিক কর্মীদের চেয়ে বেশি লিখেছি। বাংলাদেশে বিশেষ করে যখন আ স্বাধীনতা হরণ, মানুষের মানবাধিকার হরণ, আ ডিজিটাল আইন করা হলো, ব্লগারদের হত্যা করা হলো, এগুলোর বিরুদ্ধেও লিখেছি এবং বলেছি যে আমাদের দেশে গণতন্ত্র চর্চা করতে হলে দলমত নির্বিশেষে কতগুলো প্রিন্সিপলকে আগে ঠিক করতে হবে। যা আমি ১৫ বছর আওয়ামী লীগ এইটা করলো বলে আমি এইটা করতে পারি, তাহলে তো আর আপনি কিছু ভালো হবেন না। এই কথাটা আগে মানতে হবে। তবে আমি বিনয়ের সাথে একটা জিনিস বলি, সম্মানের সাথে একটা জিনিস বলি, আমি আপনাদের মতো নাইভ ছিলাম না। আমি নাইভ শব্দটা ব্যবহার করলাম এইজন্য যে আমি নাইভ ছিলাম না ১ম থেকেই, যে এই ৪-৫ জন আ আ বালকদের দেশ সামনে চালানো, তারাই বুদ্ধিটা দিচ্ছে বা চালাচ্ছে। আমি গোড়া থেকেই জানি যে তাদের বুদ্ধি সেখান থেকে আসছে না, অন্য জায়গা থেকে আসছে। আমার বরং রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন যে এখনো কেন বিএনপির মতো একটা বড় দল বুঝতে পারছে না যে এনসিপি আর জামায়াতে ইসলামের মধ্যে পার্থক্যটা কোথায়? ৪ জনের সরাসরি যুক্ত হওয়া আমরা দেখেছি। তারা দুজনে এখনো উপদেষ্টা পরিষদে আছে, অথচ তারা নির্দেশ না দিলে তো সেনাবাহিনী সেখানে যেতেন না।
সেনাবাহিনীর দায়িত্ব ছিল বিশৃঙ্খলা ঠেকানো। সেনাবাহিনী বারবার বলেছে যে আমরা মব প্রশ্রয় দেব না, অথচ তাদের চোখের সামনে মব হচ্ছে এবং এই ঘটনাটি তারা নিজে ঘটালো। সেনাবাহিনী যেভাবে পা দিয়ে লাথি মেরে মানুষ মেরেছে, সেনাবাহিনী তাদের বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা রেসপেক্ট করতাম যে সমস্ত বিপদের সময় সেনাবাহিনী কিন্তু একটা রক্ষাকর্তার মতো আমাদের দেশে অবস্থান নিয়েছে। জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে এসেছেন, এরশাদ সেনাবাহিনী থেকে এসেছিল, আমরা তাকে উৎখাত করেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জিয়া রহমান একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমি 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 মনে করি অথবা বিশ্বাস করি। আমরা বলে আসছি সব সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে ফেলেছে, হাতিয়ে নিয়েছে, এইসব অভিযোগ করি। কিন্তু বিপরীতে আপনারা কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা দলকে দেখলাম না যে তারা মুক্তিযুদ্ধকে ওন করতে পারে, বলতে পারে যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। অথচ একটার পর একটা মুক্তিযুদ্ধের প্রতীক নষ্ট করা হচ্ছে। ৩২ নম্বর তো আর শুধুমাত্র শেখ মুজিবের বাড়ি না, ৩২ নম্বর বাংলাদেশের জাতীয় একটা সম্পদ। ওখানে যদি মানে আমি এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও বিতর্ক করতে পারি যে আপনি যে দলটি করছেন আওয়ামী লীগ ছাড়া, সেই দলটিকেও স্বীকার করতে হবে যে ওই বঙ্গবন্ধুর ৩২ নম্বর থেকে মুক্তিযুদ্ধের সূচনা না হলে আপনার দলটিও হতো না এই স্বাধীন দেশে, তাই না? তাহলে আজকে কেন আমরা দেখতে পাই না যে এই বিরোধী দলগুলো একই সঙ্গে এই কথাগুলো বলে যে হ্যাঁ শেখ মুজিবের সমস্ত কিছু আমরা সামনে এনে আলোচনা করতে পারি, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা পুনর্নির্মাণ করতে পারি, কত ভাবে আমরা আলোচনা করতে পারি। মানুষ কি সেটা করে না? অন্য দেশেও করে, কিন্তু মূল জায়গাটা কিন্তু ছেড়ে যায়। সেনাবাহিনী আজকে যে কাজটি করলো, এটি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে আরেকটা নিন্দনীয় অধ্যায় হিসেবে থাকবে। তারা উচিত ছিল এই রাজনৈতিক, আমি বলবো যেটি মির্জা ভাই চমৎকার ভাবে বলেছেন যে তারা এই কাজটা সব জায়গায় ভালো করছিল, সমাবেশ করছিল, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, এখানে হঠাৎ করে তারা এই উস্কানিমূলক অবস্থান নিয়ে নিল কেন? এবং সেনাবাহিনী সেটাকে শুধু আশ্রয় প্রশ্রয় দিল না, সেনাবাহিনী নিজেরা সেই অত্যাচারে খুনে অংশগ্রহণ করলো। এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সেনাবাহিনীর কাছ থেকে আমরা এটা আশা করি না। বাংলাদেশের জনগণ প্রশ্ন করা উচিত, সেনাবাহিনী বাংলাদেশের জনগণের টাকায় চলে, তাদের প্রশ্ন করা উচিত বরং আরো বেশি করে যে সেনাবাহিনীর কাজটা আসলে কি ছিল। ইমতিয়াজ মির্জা, আপনার কাছেও আমি একটু সেনাবাহিনীর ভূমিকা আজকের ঘটনা প্রবাহর আলোকে একটু জানতে চাই যে আপনার দৃষ্টিতে সেনাবাহিনী যে আজ যা করেছে সেটি আপনার বিশ্লেষণে কি বলছে? দেখেন, ব্যাপারটা এরকম যে আসলে একটা তো ধরেন আমরা প্রোগ্রেসিভ লিবারেল বা আমরা যারা বাংলাদেশকে প্রোগ্রেসিভ হিসেবে দেখতে চাই, একটা সেন্ট্রিক্স বা লেফট সেন্ট্রিক্স, আশা করি আপনারাও এই ধরনের, হয়তো আপনার মতাদর্শ আপনি নিরপেক্ষ বলতেছেন, আমি আমার একটা দলের প্রতি আমি মানে আসি বা মানে এর সাথে জড়িত আছি, তো যেটাই হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একই রকম। আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক, কারণ মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্বাধীনতার মানে জনক, এবং মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশে মানে তৈরি হতো না। মুক্তিযুদ্ধ যারা অস্বীকার করে তাদের রাজনীতির বিরোধী, আমি কট্টর বিরোধী। আমি দীর্ঘ 17 বছর জামাতের বিরুদ্ধেও ফাইট করছি, এবং এটা খুব অদ্ভুত একটা সিনারিও আমার জন্য, কারণ আমি একই সাথে আওয়ামী লীগের বিরোধিতাও করতাম এবং আপনার জামাতেরও বিরোধিতা করতাম, এখনো করতেছি এখনো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিএনপির ভিতরে আমরা যারা সেন্ট্রিস্ট লেফটে আছি তাদেরকে উৎখাত করার জন্য জামাত উঠে পড়ে লাগছে, কারণ জামাতের হলো এরকম একটা শক্তি, তারা আপনার যে কোনো একটা অঙ্গ সংগঠনে ঢুকে তারা সেটাকে দখল করে জাস্ট লাইক আ প্যারাসাইটের মতো, এবং ধরেন সেখানে একটা বিএনপির লোক আছে অথবা ধরেন যে কোনো একটা নিরপেক্ষ লোক আছে, তাকে সরাই জামাত দিতে বসাবে এবং তারা তাদের কাজ করতে দিবে। তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, দ্যাট ওয়াজ দ্য মেইন প্ল্যান। আপনারা এখন অনেকেই জেনে গেছেন যে ছাত্রলীগের ভিতরে প্রচুর আপনার শিবির ছিল এবং তারা অত্যন্ত গঠিত সব কাজের সাথে জড়িত ছিল। যাই হোক, এদের আদর্শ ডিফারেন্ট, এবং আমরা যারা ধরেন আমি এদেরকে বলি পূর্ব পাকিস্তানি, কারণ জামাতের মধ্যেও ধরেন এরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশকে স্বাধীনতা স্বীকার করে, সেইভাবে তারা রাজনীতি করে, যারা জন্ম নিছে ৭১-এর পরে, যারা
মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না, কিন্তু কিছু মানুষ এখনো রয়ে গেছে, তারা পাকিস্তান তাদেরকে না নিলেও তারা পূর্ব পাকিস্তানেই রয়ে গেছে। তো যাই হোক, আমরা পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, তো আমাদের লড়াইটা মানে বহুমুখী হয়ে গেছে, এটা খুবই ডেঞ্জারাস একটা, কিন্তু আমরা বিএনপি কে নিয়ে যেতেছি সেই দিকে যেটা ধরেন স্বাধীন বাংলাদেশের সাথে এবং সার্বভৌম বাংলাদেশের সাথে জড়িত, যেটা ভারতের অধীনস্থ না, আবার পাকিস্তানের সাথেও তারা যুক্ত না। তো আপনার যেই আপনি যে প্রশ্ন করলেন সেনাবাহিনীর ভূমিকা, হ্যাঁ, সেনাবাহিনীর যে ভূমিকা বর্তমানে, এটা তো আপনার অবশ্যই যে তারা জোর পূর্বক মানুষগুলা যে মারা গেছে, যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, কিন্তু এখানে দেখতে হবে এই আপনার কিছু মাস আগেই আওয়ামী লীগের হামলায় আপনার স্বেচ্ছাসেবক দলের একজনকে আপনাকে পিটিয়ে মারা হয়েছিল, এবং তো সে এরকম কিছু সিচুয়েশন ছিল যে গোপালগঞ্জের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন হয়। তো সেনাবাহিনী অবশ্যই, আমি আগের মতোই বলবো, এটা এনসিপি মানে তারা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারতো। সেনাবাহিনী আপনার হুকুমের গোলাম, তারা তো তাদেরকে যা বলা হবে সেটাই তারা করছে, এবং এটা বলার কিছু নেই, আনফরচুনেট ঘটনা, এবং এটা একটা মানে একটা বাজে এক্সাম্পল এবং কালো অধ্যায় হিসেবেই আমি দেখবো।